হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমরা যারা যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রিপারেশন করতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, জেনপাস ইউজি 2025-এর যদি তোমাদের প্রিপারেশন করতে হয় তার জন্য তোমাদের কাছে মোটামুটি 1 বছরের কাছাকাছি সময় রয়েছে। তাহলে এই 1 বছর তোমরা শুরু থেকে কিভাবে পড়াশোনা করবে যাতে করে গিয়ে তোমরা 2025 সালের জেনপাস ইউজি পরীক্ষা ইজিলি ক্র্যাক করতে পারো, সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি। তাহলে তোমরা কারেন্ট ইয়ারের ক্লাস 12 স্টুডেন্ট হও বা তোমরা যারা যারা ড্রপ নিচ্ছ, প্রত্যেকে আজকের এই যে আমি রোডম্যাপটি বলতে চলেছি সেটা যদি ভালো করে বুঝে নাও এবং সেটাকে যদি একটু নিজের মতো করে মডিফাই করে নাও। দেখো, সবাইকে একটু নিজের মতো করে মডিফিকেশন করতে হবে, তার কারণ তোমার সিচুয়েশন অনুযায়ী তোমার পড়ার স্টাইলটা একটু তো ডিফারেন্ট অন্যজনের থেকে হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা যদি পুরো রোডম্যাপটা একদম শুরু থেকে শেষ অবধি বুঝে নাও এবং সেটাকে যদি একটু নিজের মতো করে মডিফাই করে নিয়ে সারা বছর এই হিসেবে পড়াশোনা করো, জেনপাস ইউজি 2025-এর পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক আনতে এবং একটা ভালো গভর্নমেন্ট কলেজে যাওয়ার থেকে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তাহলে চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমরা বুঝে নিই যে আমাদের হাতে টাইম কতখানি রয়েছে, কারণ আমরা যদি একটা পরীক্ষার প্রিপারেশন করছি সেই ক্ষেত্রে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। আমাদের হাতে যদি 2 মাস থাকে তাহলে আমরা যেইভাবে প্রিপারেশন করব, আমাদের হাতে 6 মাস থাকলে আমরা ডিফারেন্ট ভাবে প্রিপারেশন করব, আমাদের হাতে 1 বছর যদি থাকে তাহলে আমরা ডিফারেন্ট ভাবে প্রিপারেশন করব। দেখো, আমাদের যে এই ক্ষেত্রে জেনপাস ইউজি পরীক্ষা সেটা যদি আমরা 2023 সালে দেখি, 2023 সালে জেনপাস ইউজি পরীক্ষা হয়েছিল জুন মাসের 11 তারিখ। 2024 সালে যদি আমরা জেনপাস ইউজি পরীক্ষা দেখি সেটা হয়েছিল জুন মাসের 30 তারিখ। এই বছর দ্যাট ইজ 2024 সালে ভোটের জন্য আই থিঙ্ক একটু লেট হয়েছে। ওকে, তো এতখানি লেট হওয়া উচিত নয়। তো এই ক্ষেত্রে আমাদের 2023-এ হয়েছিল জুন মাসের 11 তারিখ, 2024-এ হয়েছিল জুন মাসের 30 তারিখ। তো মোটামুটি আমাদের জুন মাসের দিকেই আমরা পরীক্ষাটা দেখতে পাচ্ছি। এবার আমরা যদি একটা অ্যাজিউম করে নিই, জাস্ট একটা অ্যাজাম্পশন, যে আমাদের 2025-এর যে পরীক্ষা সেটা যদি আমরা জুনের ফার্স্ট উইকেও ধরে চলি, যে আমরা ধরে নাও জুনের 11 তারিখ যদি হচ্ছে সেই ক্ষেত্রে তোমরা জুন মাসে 10 দিন সময় পাওয়া গিয়েছিল। এই বছর জুনের 30 তারিখে হয়েছিল, মানে পুরো জুন মাসটাই সময় পাওয়া গিয়েছিল। তো সেটা আমি হিসাবের মধ্যে ধরো রাখছি না। যদি আমরা সেই ক্ষেত্রে টাইম পাচ্ছি সেটা তো আমাদের এক্সট্রা বেনিফিট হবে, যে এক্সট্রা টাইম পেয়ে গেলাম সেই টাইমে আরেকটু ভালো করে পড়ে নেব। কিন্তু ধরে নাও যে আমরা সেটাকে আমরা কনসিডারেশনের মধ্যে এই মুহূর্তে রাখছি না, কারণ আমরা কেউ জানি না যে এক্সাম কবে হবে। তো আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন নিয়ে চলছি যে 2025 সালে জুন মাসেই ধরো হচ্ছে, কারণ ন্যাচারালি আমরা দেখতে পাচ্ছি জুন মাসের দিকে এক্সামটা থাকছে। তো আমরা ধরে নিচ্ছি যে জুনের ফার্স্ট উইকেই হচ্ছে, ধরে নাও জুনের 1 তারিখেই হচ্ছে, জাস্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? তাহলে তোমাদের হাতে সময় কতখানি থাকছে? আমি আজকে এই ভিডিওটা শুট করছি হচ্ছে 18ই জুলাই 2024। তাহলে আমাদের যে জুলাই মাস, সেই জুলাই মাসে আমাদের 12-13 দিন সময় এখন রয়েছে। এবার তোমরা ভিডিওটা কে কবে দেখছো সেই হিসেবে আমি ধরে নিচ্ছি যে জুলাই মাসের যে এই টাইমটা সেটাও তোমাদের হাত থেকে চলে গেছে, কারণ কয়েকজন পরেও ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? তো আমাদের হাতে সময় রয়েছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই বছরে এই 5 মাস এবং পরের বছরে আরো 5 মাস মে অবধি, ঠিক আছে? তাহলে আমাদের হাতে টোটাল 10 মাস মতো সময় রয়েছে। এবার এই 10 মাস সময়ে আমাদের কি করতে হবে? এই 10 মাস সময়ে আমাদের পুরো প্রিপারেশনটাকে করতে হবে। তাহলে আমরা টাইম বুঝে গেলাম যে আমাদের 10 মাস হাতে সময় রয়েছে। এবার সেই 10 মাসে আমরা প্রিপারেশন তো করব, কিন্তু এবার আমাদেরকে সেট করতে হবে একটা গোল, যে আমরা পরীক্ষায় কত মার্কস আনতে চাই। দেখো, জেনপাস ইউজি পরীক্ষা হয় হচ্ছে 115 নম্বরে, ঠিক আছে? এবার এই 115 নম্বরে আমার টার্গেট কত হওয়া উচিত? দেখো, আমরা যদি একটা প্রিভিয়াস ইয়ারের ডেটা নিই, 2024 সালের রেজাল্ট এখনো বের হয়নি। 2022 আর 2023 সালের ডেটা একবার দেখো। 2022 সালে 57+ যারা স্কোর করেছিল তাদের আন্ডার 100 র্যাঙ্ক হয়েছিল। সেটাই যদি তোমরা 2023 সালে দেখতে চাও, 2023 সালে আন্ডার 100 র্যাঙ্ক কততে হয়েছিল? 67+ মার্কসে। আমাদেরই একজন স্টুডেন্ট ছিল, 67.16 মার্কস আই থিঙ্ক ও পেয়েছিল। ওর র্যাঙ্ক হয়েছিল হচ্ছে 101। ওর সঙ্গে একটা পডকাস্ট রয়েছে আমাদের চ্যানেলে, তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে? তো এই দেখো, আমাদের 2022-এ যেখানে 57+ মার্কসে আমাদের আন্ডার 100 র্যাঙ্ক হয়েছিল, সেখানে 2023 সালে সেটা হয়েছিল 67+ মার্কসে। মানে 10 নাম্বার ইনক্রিজ। তোমাদের 115 নম্বরের পরীক্ষা, একটা কম্পিটিটিভ এক্সামে 10 নাম্বার ইনক্রিজ হওয়া কিন্তু বিশাল ব্যাপার। ওকে, এবং এটার কারণটা কি ছিল? 2022 সালে নতুন কোয়েশ্চেন প্যাটার্ন এসেছিল। এবার 2022 সালে সেই জন্য অনেকে সেই হিসেবে পুরো প্রিপারেশন করতে পারেনি, কিন্তু 2023-এ অনেকে ভালো করে প্রিপারেশন করে নিয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের যে
প্যাটার্নটা সেটা কোনো চেঞ্জ হয়নি, আগের প্যাটার্নে এক্সাম হয়েছে। সিমিলারলি 2024-এও কি 2024-এও সেম প্যাটার্নেই এক্সাম হয়েছে। তাহলে আশা করা যাচ্ছে যে 2024-এও কি আমাদের যে কাট অফটা সেটা কিন্তু আমরা কোয়েশ্চেনের লেভেলও দেখে যা বোঝা যাচ্ছে যে 2023-এর কাছাকাছিই থাকবে, ঠিক আছে, একটু ওপর নিচে হতে পারে কিন্তু খুব বেশি ওপর নিচে হবে না, 2023-এর কাছাকাছিই থাকবে। তাহলে আমরা যদি একটা জেনারেল ট্রেন্ড হিসেবে দেখি যে আমাদের যে কাট অফটা সেটা কিন্তু মোটামুটি আমাদের 67 বা এই বছর যদি একটু ইনক্রিজও হয়, মোটামুটি ধরে নাও যে 70 মার্কসের কাছে আমাদের আন্ডার 100 র্যাঙ্ক চলে আসা উচিত, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত টার্গেট হওয়া উচিত 2025-এর জন্য? এবার দেখো আমরা কেন আন্ডার 100 র্যাঙ্কটা নিয়ে কথা বলছি, কারণ তুমি যদি একটা পরীক্ষার জন্য 1 বছর ধরে প্রিপারেশন করছো, তোমার যাতে এটা টার্গেট না হয় যে আমি এখানে 5000 র্যাঙ্ক আনবো, ঠিক আছে। তোমার টার্গেট হওয়া উচিত যে আমি আন্ডার 100 র্যাঙ্ক আনবো, আমি আন্ডার 50 র্যাঙ্ক আনবো। এই টার্গেট নিয়ে তোমার পড়াশোনা করা উচিত যে আমি আন্ডার 10 র্যাঙ্ক আনবো। বাই দ্য ওয়ে আমরা একটু আরেকটা ডেটা দেখি যে আমাদের 2022 সালে 51+ মার্কস যারা পেয়েছিল তাদের মোটামুটি আন্ডার 500 র্যাঙ্কের কাছাকাছি চলে এসছে। অ্যান্ড 2023-এ সেটা কি হয়ে গেছে, 57+ মার্কসে আন্ডার 500 র্যাঙ্কগুলো এসছে। তাহলে এই ক্ষেত্রে তোমাদের টার্গেট কত হওয়া উচিত? দেখো আমি যেটা বললাম যে এই বছরের রেজাল্ট তো এখনো বের হয়নি, তাও আমরা একটা মোটামুটি অ্যাজিউম করে চলি যে আন্ডার 70 মার্কসের কাছাকাছি যারা পাবে তাদের আন্ডার 100-এর মধ্যে র্যাঙ্ক চলে আসা উচিত। তাহলে আমাদের 2025-এর জন্য আমাদের টার্গেট কি হওয়া উচিত? 2025-এর জন্য আমাদের অ্যাটলিস্ট 80+ মার্কস টার্গেট করে চলা উচিত। এবার অনেকে বলবে স্যার 115-র মধ্যে 80+ মার্কস, এটা তো অনেক কঠিন মনে হচ্ছে। জেনপাস ইউজি পরীক্ষায় টাইমও থাকে 90 মিনিট, কিভাবে সেটা সম্ভব সেটা আমরা ডিসকাস করব। অ্যান্ড দেখো এমন না যে স্টুডেন্টরা পাচ্ছে না, প্রচুর স্টুডেন্ট পাচ্ছে, ওকে। তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, এবার প্রচুর স্টুডেন্ট মানে নাম্বার অফ স্টুডেন্ট সেই ক্ষেত্রে কম, দেখো 67+ মার্কসে আন্ডার 100 র্যাঙ্ক যদি এসেছিল, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে খুব বেশি স্টুডেন্ট যে 80+ পেয়েছে সেটা নয়, কিন্তু তোমাদের টার্গেটটা হাই রাখতে হবে। তুমি যদি টার্গেট করো যে আমি একটা পরীক্ষা দেবো সেখানে আমি 50% নাম্বার পেতে চাই, তাহলে সেইখানে গিয়ে দেখা যাবে যে তুমি পাচ্ছ 30%, 35%। তো টার্গেটটা হাই রাখো। তোমার যদি 80+ টার্গেট থাকে, তুমি যদি সেখানে পৌঁছাতে নাও পারো, অ্যাটলিস্ট 60+-এ তো পৌঁছে যাবে। 60+-এও তুমি একটা বেটার র্যাঙ্কে থাকবে। যদি আমরা লাস্ট ইয়ারগুলো ডেটা হিসেবে দেখি, মোটামুটি আন্ডার 500 র্যাঙ্কের মধ্যে এসে যাবে। তাহলে তোমাদের টার্গেট হওয়া উচিত অ্যাটলিস্ট 80+ মার্কস। এটাকে একটা টার্গেট করে নিয়ে শুরু থেকে পড়াশোনা স্টার্ট করো। এবার নেক্সট হচ্ছে আমরা টাইম বুঝে গেলাম আমাদের হাতে কতখানি রয়েছে, আমরা বুঝে গেলাম যে আমাদের টার্গেট কতখানি আমাদের রাখা উচিত। এবার তারপর আমাদের প্ল্যানটা কি হবে, যে আমরা প্ল্যান কি তৈরি করব। দেখো আমাদের হাতে 10 মাস সময় রয়েছে। প্ল্যান খুবই সিম্পল, তোমরা যদি খুব জটিল করতে চাও তাহলেই সমস্যা হবে। প্ল্যান খুব সিম্পল, 10 মাস সময় রয়েছে, তার মধ্যে থেকে আমরা 60-70% সময় কোথায় দিব, সিলেবাস কমপ্লিটের জন্য। আমরা 60-70% টাইম দেব হচ্ছে সিলেবাস কমপ্লিট করার জন্য। তার মানে কি, আমরা যদি আগস্ট থেকেও পড়াশোনা স্টার্ট করছি, তাহলে 10 মাসের 60% বা 70% আমাদের 6 মান্থ বা 7 মান্থ হবে। তাহলে এই 6-7 মান্থের মধ্যে আমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। তার মানে সেটা কোন টাইম হচ্ছে, যে তোমরা যদি আগস্ট থেকেও পড়াশোনা স্টার্ট করছো, 2025 সালের জানুয়ারি বা ম্যাক্স টু ম্যাক্স ফেব্রুয়ারির মধ্যে তোমাকে তোমার সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এবার সিলেবাস কমপ্লিট করে নিলে তারপর কি, তারপর ধরে নিচ্ছি আমি তুমি 6 মান্থের মধ্যেই কমপ্লিট করে নিয়েছো, তাহলে তোমার হাতে মোটামুটি 4 মাস মতো সময় থাকছে। নেক্সট আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে কি করব, পুরো যে জিনিসটা আমি পড়েছি সেটাকে ফুল রিভিশন করব, ঠিক আছে, ফুল ডিটেল রিভিশন, ওকে। ফুল ডিটেল রিভিশন করব, যে বড় নোটস থেকে পড়ে পড়ে সুন্দরভাবে রিভিশন করব 1 থেকে 1.5 মাসের মধ্যে। সেটা রিভিশন কিভাবে করছে সেটারও আমাদের একটা প্রপার প্ল্যান, প্রপার রুটিন বানাতে হবে। সেটা নিয়ে আমরা সেই সময় কথা বলবো, মোটামুটি ফেব্রুয়ারি মার্চের দিকে, ওকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা ওটা নিয়ে কথা বলবো। আচ্ছা, তাহলে নেক্সট কি, ধরে নাও যে আমার কারোর যদি এখানে 2 মাসও সময় লেগে যায়, বা ধরে নাও যে কারোর এখানে 6 মাসের জায়গায় 6.5 মাসও লেগে যায়, তাহলে মোটামুটি আমাদের 8 মাস মতো সময় খরচ হচ্ছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাতে যদি 2 মাস থাকা উচিত, যদি ইনকেস পরীক্ষা আগেও হচ্ছে অ্যাটলিস্ট 1.5 মাসের মতো সময় থাকবে। সেই লাস্ট 1.5 মাসে আমাদের কাজ কি হবে, অনলি মক টেস্ট, অনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অ্যান্ড যেখানে যেখানে আমার আটকাচ্ছে, যেই যেই জায়গাগুলো ভুলে যাচ্ছে সেগুলো রিভিশন করা, অ্যান্ড বাকি শর্ট নোটস থেকে রেগুলার রিভিশন করতে থাকা। এটা হবে হচ্ছে আমার লাস্ট 1 থেকে 1.5 মাস বা 2 মাস যাই সময় থাকছে সেই সময়ে তোমাদের কাজ, যে মক টেস্ট দেওয়া, তোমাদের মক টেস্ট অ্যানালাইসিস করা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করা, তারপর কি, তারপর হচ্ছে তোমাদের যেই জায়গাগুলো ভুলে যাচ্ছ বা পারছো না সেগুলো ভালোভাবে রিভিশন করা, অ্যান্ড রেগুলারলি শর্ট নোটস থেকে রিভিশন করতে থাকা। তাহলে এই হচ্ছে আমাদের একটা ওভারঅল কি, ওভারঅল হচ্ছে প্ল্যান।
এবার এর মধ্যে থেকে যেটা আমরা 6 to 7 মান্থ সিলেবাস কমপ্লিশনের জন্য নিয়েছি, এখানে অনেক স্টুডেন্ট একটা ভুল করবে যে ওরা এখানে ঢালাও সিলেবাস পড়তে থাকবে। সেটা কিন্তু নয়, তোমাকে রেগুলারলি কিন্তু সিলেবাস যখন পড়ছো তখনও রেগুলারলি তোমাকে রিভিশন করতে থাকতে হবে। কারণ তুমি ধরো ফিজিক্সের ফার্স্ট মান্থে 5টা চ্যাপ্টার পড়লে, থার্ড বা ফোর্থ মান্থে গিয়ে কিন্তু সেগুলো সব ভুলে যাবে। তাহলে তোমাকে কি করতে হবে, সেগুলোকে রেগুলার রিভিশনের মধ্যে রাখতে হবে। তুমি সপ্তাহে 1 বা 2টা দিন কি করবে, রিভিশনের জন্য রাখবে। সেই টাইমে তুমি আগে যেগুলো পড়েছো সেগুলো রিভিশন করবে, তার 1টা 2টো করে কোয়েশ্চেন সলভ করবে, যাতে রেগুলার তোমার সেটা প্র্যাকটিসের মধ্যে থাকে, রেগুলার তোমার মাথায় থাকে। আদারওয়াইজ কিন্তু পরীক্ষার আগেই মনে হবে আবার সব নতুন, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা আমাদের প্ল্যানটাকে সাজাবো। এবার এই মুহূর্তে তোমরা অনেকে থাকবে ড্রপ নেবে, অনেকে ক্লাস 12-এ পড়ছো। এবার যারা ক্লাস 12-এ পড়ছো তারা নিজেদের প্ল্যানটাকে নিজেদের মতো করে একটু মডিফাই করবে। যারা এই মুহূর্তে ড্রপ নিচ্ছ তারা এই প্ল্যানটাকে নিজেদের মতো করে একটু মডিফাই করবে। কিরকম বিষয়টা একটু বুঝিয়ে দিই। যারা ধরো ক্লাস 12-এ পড়ছো, তাদের ক্লাস 12-এর সিলেবাস তো এই মুহূর্তে তোমরা পোর্টসের জন্য পড়ছোই, তাহলে সেটা সেরকম চলতে থাকুক। প্যারালালি তোমরা কি করো, প্যারালালি তোমরা ক্লাস 11-এর যে জিনিসগুলো সেগুলো অল্প অল্প করে করতে থাকো। কারণ ক্লাস 11-এ ম্যাক্সিমাম স্টুডেন্ট ফাঁকি মারে, তাহলে সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টেরই খুব ভালো করে সেটা পড়া নেই। তাহলে ক্লাস 11-এর জিনিসগুলো এখন প্যারালালি অল্প অল্প করে পড়তে থাকো, ঠিক আছে? যারা ড্রপ নিচ্ছ তারা কি করতে পারো, তাদের তো 11-12 দুটোই পড়া আছে, তারা সিলেবাসটাকে একদম 11 থেকে স্টার্ট করে পরপর 12 এইভাবে পড়ো, ঠিক আছে? একদম পুরো মানে ড্রপ ইয়ার স্টুডেন্ট তারা প্রপারলি এটাকেই ফলো করতে পারো, জাস্ট একটু নিজের মতো করে মডিফাই করে নেবে, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যান। এবার আমরা একটু ডিফারেন্ট সাবজেক্টগুলোতে কিভাবে করবো না করবো সেগুলো নিয়ে কথা বলতে চাই। কিন্তু তার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে তোমরা যারা যারা জেনপাস ইউজি 2025 সালের পরীক্ষাকে টার্গেট করছো, তারা যদি আমাদের সাথে প্রিপারেশন করতে চাও, তারা কিন্তু আমাদের যে নতুন ব্যাচ, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে নতুন ব্যাচ চলে এসেছে জেনপাস ইউজি 2025-এর জন্য, যার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স ব্যাচ। সেখানে তোমরা এনরোল করতে পারো। 2023 সালে প্রচুর স্টুডেন্ট আমাদের থেকে ভালো মার্কস এনেছিল, ভালো র্যাঙ্ক এনেছিল, এবং 2024 সালের রেজাল্ট বেরোলে তখন তোমরা দেখতে পারবে যে 2024 সালেও কিন্তু প্রচুর স্টুডেন্ট ভালো র্যাঙ্ক আনতে চলেছে। তাহলে সেই যে তাদেরকে আমরা গাইডেন্সগুলো প্রোভাইড করেছিলাম, সেটা যদি তোমরা 2025 সালেও আমাদের থেকে পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই অ্যাভেঞ্জার্স ব্যাচে জয়েন করতে পারো। সেখানে তোমরা কি কি পাবে দেখো, সেখানে তোমরা পেয়ে যাবে প্রায় 350+ লাইভ ক্লাসেস। কেউ যদি লাইভ ক্লাস মিস করে যাও, তার রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে। যতদিন না তোমার পরীক্ষা শেষ হচ্ছে ততদিন তোমার কাছে রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে। তোমরা প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস পাবে। এছাড়া প্রত্যেকটা চ্যাপ্টার যখন শেষ হবে তার তোমরা ডিপিপি পাবে। তোমরা এই ব্যাচের মধ্যে প্রত্যেক মাসে প্রত্যেকটা সাবজেক্টের একটা করে মক টেস্ট পাবে। এছাড়াও যখন তোমাদের পরীক্ষা চলে আসবে তার আগে যে ফুল লেন্থ মক টেস্টগুলো দিতে হবে, সেটাও আমরাই তোমাদের প্রোভাইড করবো। সেটা একদম জেনপাস ইউজি প্যাটার্নে হবে। এই ব্যাচের মধ্যে তোমাদের সিলেবাস 31 জানুয়ারি 2025-এর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। এছাড়াও এই ব্যাচে প্রত্যেক মাসে সমস্ত টিচারদের সঙ্গে তোমাদের একটা লাইভ গুগল মিট সেশন থাকবে, যেটা তোমাদেরকে হেল্প করবে যে বিভিন্ন টিচারদের সঙ্গে লাইভ ইন্টারাক্ট করতে এবং বিভিন্ন ডাউটস ক্লিয়ার করতে। তাহলে এই ব্যাচের যে অ্যাকচুয়াল ফিস সেটা হচ্ছে 4,499 টাকা। কিন্তু আমাদের এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 1 আগস্ট থেকে, তাই 5 আগস্ট অবধি এখানে একটা অফার রাখা হয়েছে, যে এখন তোমরা যারা জয়েন করবে তারা 2,999 টাকায় সমস্ত কিছু অ্যাভেল করতে পারবে, ওকে? তাহলে যারা যারা চাইছো যে জেনপাস ইউজি 2025-এর পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক আনবে এবং আমাদের সাথে প্রিপেয়ার করবে, তারা কিন্তু এই ব্যাচে এনরোল করতে পারো। নেক্সট আমরা কি নিয়ে কথা বলবো, যে বিভিন্ন সাবজেক্টগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। দেখো, আমাদের এই যে জেনপাস ইউজি পরীক্ষা, সেখানে ফিজিক্সে থাকে টোটাল 25 মার্কস, কেমিস্ট্রি থাকে 25 মার্কস, বায়োলজি থাকে 25 মার্কস, ইংলিশে থাকে 20, আর লজিক্যাল রিজনিং থাকে 20। এবার এই যে 5টা সাবজেক্ট আছে তার মধ্যে থেকে সব থেকে স্কোরিং সাবজেক্ট কি, সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে এই লাস্টের 3টা সাবজেক্ট, ওকে? অ্যান্ড আমাদের জেনপাস ইউজি পরীক্ষায় টাইমটাও খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সব থেকে টাইম সেভিং সাবজেক্ট কোন দুটো, সব থেকে টাইম সেভিং সাবজেক্ট হচ্ছে এই দুটো, যে আমাদের বায়োলজি অ্যান্ড ইংলিশ, ওকে? এই দুটো সব থেকে টাইম সেভিং সাবজেক্ট, আর ইংলিশ, বায়োলজি, লজিক্যাল রিজনিং সব থেকে স্কোরিং সাবজেক্ট। তাহলে জেনপাস ইউজি পরীক্ষায় আমাদের যে আমরা বিভিন্ন সাবজেক্টগুলো পড়ার আমাদের স্ট্র্যাটেজি থাকবে, সেটা আমরা কি করব। দেখো, তোমাদের বায়োলজি সেটা ফুল সিলেবাস তোমাদেরকে পড়তেই হবে, কারণ বায়োলজি তোমাদের, দেখো জেনপাস ইউজি দেওয়ার পর তোমরা বিভিন্ন অ্যালাইড সায়েন্স বা ধরে নাও যে তোমাদের নার্সিং এর এক্সাম, নার্সিং এর কোর্সগুলোতে ভর্তি হবে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের যে বায়োলজি সেটা তো তোমাদের পরে গিয়েও লাগবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে বায়োলজি সেটা তোমাদের খুব ভালো করে এখানে পড়তে হবে, অ্যান্ড ফুল সিলেবাস পড়তে হয়। বায়োলজিতে 25 মার্কস থাকে, অ্যান্ড যদি তোমরা ভালো করে পড়ো 20+ স্কোর করা তো খুবই ইজি, অ্যান্ড অনেকে 25ও স্কোর করে ফেলে ইজিলি, ঠিক আছে? কারণ বায়োলজি ইজি কোয়েশ্চেন থাকে, তোমরা যদি ভালো করে পড়ো তাহলে সেই ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়।
ইংলিশ, ইংলিশ তোমরা যারা যারা শ্রাদ্ধা ম্যামের ক্লাস ফলো করছো বা করেছো, ঠিক আছে, ইংলিশ তোমরা যদি ভালো করে পড়ো, ইংলিশেও তোমাদের 20-র মধ্যে 18+ তো ইজিলি স্কোর করা পসিবল। অনেক স্টুডেন্ট 20ও স্কোর করতে পারবে, কিন্তু সেটার জন্য প্রপারলি পড়াশোনা করতে হবে। লজিক্যাল রিজনিং এটা এমন একটা সাবজেক্ট যেটা কিনা খুবই স্কোরিং সাবজেক্ট, এবং এই ক্ষেত্রে 20-র মধ্যে 20ও স্কোর করা যায়, বা তোমরা যদি চাও ভালো করে একটু পড়ো 17-18 তো তোমরা ইজিলি স্কোর করতে পারবে। খালি লজিক্যাল রিজনিং এটা এমন একটা সাবজেক্ট যেটা কি, যেটা তোমাদের স্কোরিং তো অনেক, কিন্তু অনেক সময় এক্সামে এটা একটু টাইম নষ্ট করে দেয়। কিরকম ভাবে টাইম নষ্ট করে দেয়, যে অনেক কোয়েশ্চেন স্টুডেন্টরা ইগোতে নিয়ে নেয়, যে এই কোয়েশ্চেনটা কেন হচ্ছে না, এটা আমাকে করতেই হবে। কারণ অনেক সময় লজিক মাথায় নাও কাজ করতে পারে, তুমি যতই প্র্যাকটিস করো, হতে পারে কোনো একটা কোয়েশ্চেন পরীক্ষায় এমন চলে আসলো সেটার লজিক তোমার মাথায় কাজ করছে না, তাহলে সেটা হতে পারে, কিন্তু সেই জায়গায় তোমাকে টাইম নষ্ট করা যাবে না। সেই জায়গাগুলো যদি তুমি টাইম নষ্ট না করো, আদারওয়াইজ লজিক্যাল রিজনিং কিন্তু একটা খুবই ভালো স্কোরিং সাবজেক্ট। অ্যান্ড এই 3টে সাবজেক্টে তোমাদের অবশ্যই অবশ্যই ভালো করতে হবে যদি তোমাদের জেনপাস ইউজি পরীক্ষায় গিয়ে একটা ভালো র্যাঙ্ক আনতে হয়। এই 3টা সাবজেক্ট মিলে আমাদের 65+, মানে 65 মার্কস থাকছে টোটাল, যে আমাদের 40, 40, 25, 65। তো তোমাদেরকে চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট যাতে তোমরা 45+ এখান থেকে তুলতে পারছো, ঠিক আছে, অ্যাটলিস্ট তোমরা যাতে 45+ এখান থেকে তোমরা তুলতে পারছো। সেটা তোলা খুব কঠিন ব্যাপার নয়। একটু যদি কম দিকেও ধরি, তোমরা যদি ধরে নাও যে ইংলিশে 15 তুলে দাও, লজিক্যাল রিজনিং এ 15 তুলে দাও, আর এখানে যদি 15 তুলে দাও, তাহলে তো 45 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 45 এখান থেকে তোলা খুবই ইজি। কারণ কি, আমি যেমন তোমাদের বললাম যে বায়োলজিতে অনেকে 20+ ইজিলি স্কোর করে, 25ও স্কোর করে নেয় অনেকে। ইংলিশে আমাদের 17-18 খুবই মানে একটা নর্মাল স্কোর, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট পেয়ে যায়। আর এই ক্ষেত্রে তোমাদের যে 20, সেটাও অনেক স্টুডেন্ট পেয়ে যায়, ঠিক আছে। তোমরা আমাদের চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের ইন্টারভিউগুলো দেখবে যারা আমাদের থেকে পড়েছিল, তারা নিজেরা বলেছে। কিছু স্টুডেন্ট তোমরা দেখবে আমাদের চ্যানেলে সৃজিতা ভট্টাচার্য, ওই মুহূর্তে সাগর দত্ত মেডিকেল কলেজে বিএসসি নার্সিং পড়ছে, ওর যদি পডকাস্টটা দেখো, ঠিক আছে, ও বলছে যে ও কনফিডেন্ট যে ও লজিক্যাল রিজনিং এ 20-তে 20 স্কোর করেছে। তাহলে এই সাবজেক্টগুলোতে তোমাদের কি করতে হবে, একটা ভালো স্কোর অবশ্যই তুলতে হবে। এবার আসছে ফিজিক্স কেমিস্ট্রি। ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে হচ্ছে জেনপাস ইউজি পরীক্ষায় ভয়, কারণ হাতে টাইম 90 মিনিট। মোটামুটি এই 3টে সাবজেক্ট ভালো করে করতেই আমাদের 50 মিনিট থেকে 1 ঘন্টা মতো টাইম বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের ফিজিক্স কেমিস্ট্রির জন্য 30-40 মিনিটসই পড়ে থাকে, এবং 30-40 মিনিটসে দেখো ফিজিক্সে টোটাল কতগুলো কোয়েশ্চেন আসবে, 20টা, কেমিস্ট্রিতে টোটাল কোয়েশ্চেন আসবে 20টা। 30-40 মিনিটসে ফিজিক্স কেমিস্ট্রির 40টা কোয়েশ্চেন করা অনেক সময়ই অনেক স্টুডেন্টের কাছে একটু প্রবলেমেটিক হয়ে ওঠে। যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং তাদের জন্য তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের ফিজিক্স কেমিস্ট্রিতে উইকনেস থাকে তাদের জন্য কিন্তু সেটা একটু প্রবলেম হয়ে ওঠে। তাহলে তোমাদের কি করা উচিত, দেখো তোমরা বছরের শুরু থেকে প্রিপারেশন স্টার্ট করছো, তাই না? আমি যেরকম তোমাদেরকে বললাম যে এগুলোতে তোমাদের ফুল মার্কস টার্গেট করতে হবে, এই ফিজিক্স কেমিস্ট্রিতে তোমাদের ফুল মার্কস টার্গেট করার প্রয়োজন নেই। হ্যাঁ, যার কিনা খুব স্ট্রং ফিজিক্স, যে ফিজিক্স আমি সব পারি, তাহলে সে তো 25-এর মধ্যে 20+ স্কোর তার টার্গেট রাখাই উচিত, ওকে। কিন্তু যাদের একটু ফিজিক্স কেমিস্ট্রিতে গড়বড় আছে, কারণ একটু উইকনেস আছে, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে যেটা হয় যে ফিজিক্স কেমিস্ট্রিতে আমি তোমাদের বলবো যে অ্যাটলিস্ট 15 মার্কস টার্গেট করে চলো, ঠিক আছে। তোমরা 15-15 এই দুটো সাবজেক্টে টার্গেট করে চলো। তাহলে এক্সাম্পল জাস্ট একটা বলছি, যে তোমরা যদি এখান থেকে তোমরা যদি 50 মার্কসও তুলে দিতে পারো, ঠিক আছে, 65-এর মধ্যে যদি 50 মার্কসও তুলে দিতে পারো, আর এখানে 50 মার্কসের মধ্যে যদি তোমরা 20 মার্কসও তুলে দিতে পারো, বা এখানে যদি 15-15 কাছাকাছি নিয়ে আসো, যদি 25ও তুলে দিতে পারো, তাহলে দেখো তোমাদের 75+ স্কোর চলে আসছে, তাই না? আমাদের টার্গেট থাকছে 80। এবার আমি তো একটু কমিয়ে বললাম, এখানে তোমাদের 65-এর মধ্যে চেষ্টা করতে হবে 65ই তোলার, বা অ্যাটলিস্ট 60+ তোলার। কিন্তু তোমরা যদি মিনিমাম 50ও তুলে নাও, বা যেটা আমরা বলেছিলাম যে অ্যাটলিস্ট 45+ যদি তুলে নাও, আর এখানে তুমি দুটো সাবজেক্ট মিলে যদি 20-25 তুলে নাও, তাহলে সেই ক্ষেত্রে তোমার অনেক স্কোর বেড়ে যাচ্ছে। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, ফিজিক্স কেমিস্ট্রিটা 15-15 টার্গেট করাও কঠিন হয়ে বসে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি এই সাবজেক্টগুলোকে অনেক স্ট্রং করে নেয়, এখানে যদি সে অ্যাটলিস্ট 60+ তুলে দেয়, আর এখান থেকে যদি সে 10 মার্কসও তুলে দেয়, তাহলেও তো 70+ স্কোর হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে এইভাবে করে তোমাদেরকে টার্গেট করতে হবে। তাহলে তোমাদের পড়াশোনার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, যে তোমাদের বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং, এখানে তোমাদের ফুল সাবজেক্টের প্রত্যেকটা জিনিস পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে এবং সমস্তটা রেডি করতে হবে।
ফিজিক্স কেমিস্ট্রিতে তোমরা কি করবে, পড়বে তো পুরো সিলেবাসই, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে তোমরা একটু সিলেক্টিভ স্টাডি করতে পারো, যে তোমাদের যেই জায়গাগুলো থেকে বেশি ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে, যেই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম ওয়েটেজ থাকে, সেই জায়গাগুলোতে বেশি টাইম দাও, যাতে করে কি হয় যে তোমাদের সেই জায়গাগুলো স্ট্রং হয়ে যায় অ্যান্ড তোমরা স্কোর করতে পারো। দেখো এই বছর 2024 সালের যদি আমরা ফিজিক্স কোয়েশ্চেন দেখি, সেখানে কিছু কোয়েশ্চেন কিন্তু খুব ইজি ছিল, যে আমরা সেখানে ধরে নাও ফিজিক্সে 5 to 6 মার্কস তো একদম ইজি ছিল, যে খুব ইজিলি স্কোর করা যেত। ওকে, তাহলে আমরা যদি একটু ভালো করে পড়ি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতেও তোমরা একটা ভালো মার্কস আনতে পারবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম, আই হোপ যে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তোমরা যদি আমাদের ব্যাচে জয়েন করছো, তাহলে তো আমরা তোমাদের 5টা সাবজেক্ট নিয়ে গাইড করব, তাহলে সেগুলো তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। তাহলে যাদের যাদের টার্গেট যে জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা একটা ভালো স্কোর আনা, আমাদের গাইডেন্স চাইলে আমাদের জেনপাস ইউজি 2025-এর জন্য যে অ্যাভেঞ্জার্স ব্যাচ, আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে নিয়ে সেখানে তোমরা এনরোল করতে পারো। যদি তোমাদের কোনো রকম প্রবলেম হয় অ্যাপে আমাদের ব্যাচে রেজিস্টার করতে, তাহলে তোমরা এই দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে, এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমরা তোমাদের গাইড করে দেবো। আই হোপ যে আজকের এই রোড ম্যাপের ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে, এবং এখানে আমি যে বিষয়গুলো এক্সপ্লেন করে দিলাম, সেগুলো তোমাদেরকে হেল্প করবে জেনপাস ইউজি 2025-এর পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক আনতে। এবার লাস্টলি ফাইনালি আমি তোমাদের যেটা বলতে চাই, এই পুরো বিষয়টা বুঝে যাওয়ার পর তোমরা সবাই কি করবে, এই পুরো রোড ম্যাপটা বুঝে গেছো, এবার নিজেদের জন্য একটা রুটিন তৈরি করো, যে তোমরা কিভাবে পড়াশোনা করবে। কারণ শুরুতেই বলেছি সবার জন্য একটু হলেও ডিফারেন্ট হবে জিনিসগুলো, তাহলে নিজের মতো করে মডিফাই করে একটা রুটিন তৈরি করো, যে তুমি কখন কি করবে। তারপর খালি রুটিন বানালেই হবে না, তোমার পড়াশোনা স্টার্ট করো, ঠিক আছে, যে যবে ভিডিওটা দেখছো তবে থেকেই নিজের পড়াশোনা স্টার্ট করো। বা হতে পারে তোমার রুটিন বানাতে সেই দিন সময়টা লেগে গেল, নেক্সট দিন থেকে পড়াশোনা স্টার্ট করো। রুটিনটা ভেবে চিন্তে বানাও, এমন যাতে না হয় তুমি 2 দিন পর পর খালি রুটিনই বানাচ্ছ। ভেবে চিন্তে একটা প্রপার রুটিন বানাও, সেটা অনুযায়ী চলো। ওকে, পড়াশোনা স্টার্ট করো অ্যান্ড কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো, ঠিক আছে, মাথায় রাখবে যে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ এভরিথিং। তুমি যদি কনসিস্টেন্ট থাকো, তুমি ইজিলি করতে পারবে। কিন্তু তুমি যদি 10 দিন পড়ছো, 5 দিন পড়ছো না, 5 দিন পড়ছো, 7 দিন পড়ছো না, এইভাবে করে করো, তাহলে কিন্তু হবে না। কনসিস্টেন্ট থাকার চেষ্টা করো। তাহলে সবাইকে অল দ্য বেস্ট। আই হোপ যে সবাই বছরের শুরু থেকে একদম ভালো করে প্রিপারেশন করতে পারবে অ্যান্ড নেক্সট ইয়ার গিয়ে একটা ভালো র্যাঙ্ক তোমরা আনতে পারবে। অল দ্য বেস্ট সবাইকে। জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা সংক্রান্ত আরো বিভিন্ন আপডেটস পাওয়ার জন্য এবং আরো গাইডেন্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকের এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই বিষয়গুলো জানতে পারে। থ্যাংক ইউ সো মাচ।